দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে গিয়েছে এবং কলকাতা থেকে আদেশ আসার পরে জনগণের বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এটা আমাদের কমিটমেন্ট। অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন। এবং মানে কবে? আমরা তো সেই 1 বছর ধরেই শুনতেছি এই ফিরতেছেন। হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে ওয়াকার বলবে, বাধ্য করবে চুপকুপে যে জরুরি অবস্থা ডিক্লেয়ার করে দেন। তারপরে সেনাবাহিনী এসে চান্দাবাজদেরকে পিটাবে। ফরহাদ মাঝার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। নতুন সরকার গঠন ছাড়া ডক্টর ইউনূসের সামনে আর কোনো পথ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দেশে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরাত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সবাই এগিয়ে যাচ্ছে এবং সবাই ঐক্যবদ্ধ হচ্ছে। গোটা আজকে আপনি দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ এখন সবচেয়ে জনপ্রিয় দল এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় জনপ্রিয়, এখন সবচেয়ে জনপ্রিয়। এটা আমার কথা না, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো যে জরিপ করেছে, বিবিসি, ভয়েস অফ আমেরিকা সহ আল জাজিরা, রয়টার্স সবাই জরিপ করেছে এবং ইউটিউব চ্যানেল, অনলাইন চ্যানেল। আপনিও যেহেতু আপনি এই ব্যাপারে অনেক অভিজ্ঞ, অনেক আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, সেখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু জনগণের, দেশের অধিকাংশ, আমি বলবো মেজরিটি জনগণ সমর্থন করছে বর্তমান আওয়ামী লীগকে এবং আজকে আওয়ামী লীগের অভাবটা ফিল করছে। এই আপনি জানেন যে একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যে এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই আজকের এই প্রেক্ষাপটে গোটা দেশে আজকে স্লোগান দিচ্ছে যে আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারে। আজকে দেখেন 10টা লোক যদি এক জায়গায় বসা থাকে, 7 জনই বলে যে আগেই ভালো ছিলাম। এইটা কেন? এই আজকে তাদের ব্যর্থতা, এই বর্তমান এই অবৈধ সরকারের ব্যর্থতার কারণেই এবং তাদের এই যে আজকে যেভাবে ছাত্র জনতা পুলিশকে তারা হত্যা করেছে এবং মেটিকুলাস ডিজাইন অনুযায়ী একের পর এক সেই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে এবং তারা আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানাকে তারা হত্যা করার যে গভীর ষড়যন্ত্র করেছিল, সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারা বেঁচে যান, বঙ্গবন্ধুর 2 কন্যা বেঁচে যান। এই যে আজকে সেই জন্য আমরা আশাবাদী, জাতি আশাবাদী, শেখ হাসিনা জীবিত আছে এবং বাংলার মানুষের আকাঙ্ক্ষা তিনি পূরণ করবেন এবং তার নেতৃত্বে জনতার বিজয় হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের বিজয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। এটা আমাদের কমিটমেন্ট। অবশ্যই এটা জনগণ অচিরেই তিনি বাংলার মাটিতে সগৌরবে ফিরবেন। মানে কবে? আমরা তো সেই 1 বছর ধরেই শুনতেছি এই ফিরতেছেন। দিনক্ষণ দিয়ে বলার কোনো প্রয়োজন নেই। তবে আপনি এটা মনে রাখবেন যে আমি আবারও বলছি, জনতা জয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা বীরের বেশে দেশের মাটিতে ফিরবেন। বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাকে স্বাগত জানানোর জন্য। আপনি দেখবেন বাংলাদেশের মানুষের মনে আওয়ামী লীগ সম্পর্কে একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। এটা কি আপনাদের মনে হয় নাকি ক্ষত সৃষ্টি হয়নি? এইটা আপনি
সেইটা সেই ধরনের যে তারা যে মেটিকুলাস ডিজাইনের কথা তারা নিজেরাই স্বীকার করেছে, এবং সেখানে সেই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী তারা যেভাবে যে যে গভীর ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে তারা আওয়ামী লীগকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা করেছিল সেটা তারা সফল হয় নাই। এখন আমাকে যদি একটু বলেন যে দেখুন, অনেকেই আপনি জানেন যে একজন মেজর এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে, যে তারা ওই মেজর নাকি বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীদেরকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো মানে এই বিষয়টি নিয়ে আপনাদের মূল্যায়ন কি? এরকম কথাগুলি কেন উঠছে? এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। এই ধরনের আওয়ামী লীগের নামে আপনি জানেন বিভিন্ন অপবাদ দেওয়া হচ্ছে, এবং আমরা এই বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আমরা এই তথ্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। ধন্যবাদ। হঠাৎ করেই মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কি যেন হয়েছে, আগের সব কাজ বাদ দিয়ে দিয়েছে, নতুনভাবে অকল্পনীয় ঘটনা ঘটাচ্ছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে রাখলাম, এটা প্রতারণা। প্রধান উপদেষ্টা নিজে এবং তার প্রেস সচিব বিষয়টা স্বীকারও করছে। মানে আমাদের দেশকে অনিবার্য আরেকটা বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছেন, রাজনৈতিক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছেন। আমরা জরুরি অবস্থা, ইনডিরেক্ট সেনা শাসন, জরুরি অবস্থা মানে ওটা সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটা আমরা চাই না। কিন্তু বিএনপির কথায় প্রধান উপদেষ্টা দেশকে সেই দিকে নিয়ে যাচ্ছেন। যেমন কিভাবে আসবে জরুরি অবস্থা আমি বলি। সংস্কার, বিচার, জনগণের যে দাবি সবগুলো বাদ দিয়ে লন্ডনে প্রেসক্রিপশনে একটা বালের জুলাই ঘোষণাপত্র বানিয়েছে, বানিয়ে ওই অনুযায়ী এখন নির্বাচন করতে চায়। অথচ বিএনপি বাদে কেউ নির্বাচনের রাজি না, কারণ নির্বাচনের কোনো পরিবেশ নেই। দেশে চান্দাবাজি থামাতে পারে না, মানুষকে থেতলে দেয় পাথর দিয়ে, ইট দিয়ে, আসছে নির্বাচন করতে। চান্দাবাজির ভিডিও করলে তাকে গুলি করে হত্যা করে, নির্বাচন করতে আসে। সংস্কার, পরিস্থিতি নিয়ন্ত্রণ কোনো খবর নাই। সব থানা পুলিশ বিএনপির কথায় কান ধরে উঠে আর বসে, বিএনপিকে আব্বা আব্বা ডাকে। এই থানা পুলিশ দিয়ে, এই প্রশাসন দিয়ে নির্বাচন করবে। কোনো সংস্কার, কোনো ঐক্যমতের কোনো খবর নেই, কারো কাছে জিজ্ঞেস করে না, নির্বাচন করবে। কি হবে তাহলে? নির্বাচনের তারিখ ঘোষণা করবে, অন্যান্য দল সেই নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ করবে, তারপরে ওয়াকার বলবে, বাধ্য করবে, চুপ করবে যে জরুরি অবস্থা ডিক্লেয়ার করে দেন। তারপরে সেনাবাহিনী এসে চান্দাবাজদেরকে পিটাবে। আর জরুরি অবস্থা ডিক্লেয়ার করা, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ 6 মাসের জন্য, এই ডিক্লারেশন আসবে। এগুলো আমরা চাই না। আমরা চাই এই ইউনূস সরকার ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন করবে, সংস্কার করবে, বিচার করবে। কোনো জরুরি অবস্থা বা সেনাবাহিনী এসে মাতবাড়ি করবে না। না, এগুলো সয় না বিএনপির কপালে, ইউনূসের কপালে। তারা এখন ওই অনিশ্চিত পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। কপালে জরুরি অবস্থা আছে, যেটা আমি বলি প্রায়। কারণ এইভাবে একতরফা নির্বাচনের দিকে গেলে নিশ্চিত জরুরি অবস্থা দেশে আসবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা নিজে বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা। প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন শেষ করা, এটা প্রধান উপদেষ্টার কথা। খেয়াল করেন, আমাদের প্রেস সচিব বলছেন সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু, প্রধান কাজ নির্বাচন। প্রেস সচিব, এর মানে সরকার দ্বিতীয় অধ্যায়ে চলে গেছে, এখন প্রধান কাজ নির্বাচন। মানে সরকার নিজেরাই বলছে তাদের চরিত্র এখন অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতো। হোয়াট ইজ কেয়ারটেকার গভর্নমেন্ট? কেয়ারটেকার গভর্নমেন্ট মিন্স তাদের কোনো কাজ নাই, তাদের একমাত্র কাজ নির্বাচন করা। কিছু রুটিন কাজ ছাড়া কিছু কাজ করতে পারে না তারা। কোনো অর্ডিন্যান্স জারি, কোনো প্রজ্ঞাপন, কোনো সিদ্ধান্ত এগুলো নিতে পারে না। কিছু রাষ্ট্রের মৌলিক কিছু কাজ এটা চালিয়ে যায় জাস্ট। আর প্রধান কাজ হচ্ছে নির্বাচন করা। তাহলে প্রধান উপদেষ্টা কি হয়েছে? এতদিনে যে সংস্কার, বিচার বা জনগণের আশা, বিশেষ করে সংস্কার বিষয়ে বিশাল একটা প্রত্যাশা ছিল এই সরকারের উপর, সব বাদ, ওগুলো শেষ। আমরা এখন দ্বিতীয় অধ্যায় গেছি, নির্বাচন। এই তো বলছে দ্বিতীয় অধ্যায় গেছি, এর মানে আপনি নির্বাচনী অধ্যায় গেছেন, আর আগের অধ্যায় শেষ করে দিয়েছেন। আগের অধ্যায় কি কোনো সংস্কার হয়েছে? তাহলে সংস্কার না করে প্রতারণামূলকভাবে জনগণকে বঞ্চিত করে এখন সেই বিএনপি যেটা চেয়েছে যে কোনো সংস্কার হবে না। বিএনপি নিঃসন্দেহে, আপনাদের মনে আছে, না মনে থাকলে মনে করিয়ে দিই, বিএনপি বলেছিল কিসের সংস্কার? এই সরকারের সংস্কার আমরা মানি না, আমরা এসে পরিবর্তন করতে। মির্জা আব্বাস বলেছে এই সরকারকে সংস্কার ম্যান্ডেট কে দিয়েছে? এই সরকারের সংস্কার কোনো ম্যান্ডেট নেই। সেটাই এখন ইউনূস বলছে যে না, ঠিক আছে, এখন আমরা দ্বিতীয় অধ্যায়, আমরা এখন নির্বাচনের দিকে, নির্বাচনের কার্যক্রম শুরু। আচ্ছা, একটা সহজ হিসাব বলেন। আমি যেটা বলছি যে প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে, প্রথম অধ্যায় কাজ করেনি। কি সংস্কার করেছে? আসলে কিছু হয়েছে? পুলিশ থেকে শুরু করে আপনার কোনো সংস্কার দেখেন? কিচ্ছু না, শুধু বিএনপি মামলা নাই হয়ে গেছে, এটা সংস্কার। আর বিএনপি এখন নিরাপদে চাঁদাবাজি করতে পারে, এটা হচ্ছে সংস্কার। এছাড়া কি সংস্কার হয়েছে? সংস্কারগুলো পেন্ডিং। প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় গেলে ঠিক ছিল, কিন্তু না, প্রথম অধ্যায় বাদ দিয়ে দ্বিতীয় অধ্যায় গেছে, আগের সব কাজ বাদ। এখন নতুন ভাবে যেটা করছেন, এইভাবে সংস্কার ছাড়া নির্বাচনের দিকে যাবেন দ্বিতীয় অধ্যায়, এটা অকল্পনীয় ছিল। এই অকল্পনীয় কাজ করছেন, এটা জনগণ কল্পনা করেনি। প্রফেসর ইউনূস এভাবে 2 নম্বরই করবেন, সংস্কারের স্বপ্ন দেখে সংস্কার হবেই, সংস্কার করবো, এরকম বড় বড় কথা বলে এখন সংস্কার না করে সে নির্বাচনের দিকে যাচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
তাহলে মানে সংস্কার অন্য কিছু লাগবে না, নির্বাচন করাই আপনাদের প্রধান কাজ, মানে আপনার তত্ত্বাবধায়ক সরকারের মতো। তাহলে এই যে 7 দফা দাবি বা সংস্কার, এগুলো কিছু হচ্ছে না, ক্লিয়ার হয়ে গেল। দর্শক, এই প্রধান উপদেষ্টার কথার মাধ্যমে আপনারা ক্লিয়ার হলেন। আই রিপিট, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। অথচ আমরা কি চেয়েছিলাম, আপনারা কি চেয়েছিলেন যে প্রধান কাজ হবে সংস্কার করা, সংস্কারের পর নির্বাচন দেওয়া, বিচার, সংস্কার, নির্বাচন, এগুলো ছাড়াই নির্বাচন। তাহলে এখন আপনারা যা ভালো মনে করেন যে ইউনূস কি করবেন, চাপ প্রয়োগ করবেন, আন্দোলন করবেন, হরতাল দিবেন, অবরোধ দিবেন? না, আমার মনে হয় যে আমাদের রাজপথে নামতে হবে অচিরেই। ফরহাদ মাজার বলেছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ, মানে বর্তমান সরকারকে অবৈধ হিসেবে তিনি পরিগণিত করছেন বা চিত্রিত করছেন। যেহেতু সরকার অবৈধ, সুতরাং তার অধীনে নির্বাচন অবৈধ। কেন? ওই ঘুরে ফিরে এই সংবিধান বাতিল করতে হবে, মানে গণপরিষদের ভোট দিতে হবে, এগুলি ছাড়া এই সরকারের কোনো বৈধতা নেই। যারা মানে নির্বাচন ঘোষণার পর যারা উসখুস করছিল যে কি হলো, এটা কি হলো, ঠিকমতো জুলাই ঘোষণাপত্র হয়নি, এটা হয়নি, ওইটা হয়নি, নানান রকম কথা বলছিল যারা, তাদের জন্য এটা বড় ধরনের একটা মহাঔষধ হবে। মহাঔষধ এই কারণে যে এটা একটা উজ্জীবনী সুরার মতন হবে, কারণ তারা আরো উৎসাহিত হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে না পারে, তার অনেকগুলো, তার বিপরীতে অনেক যুক্তি এখানে দাঁড়াবে। এখানে দেখেন তিনি বলছেন কি, ডক্টর ইউনূসের সামনে, আমি কিছু অংশ বলছি, ডক্টর ইউনূসের সামনে শেখ হাসিনার সংবিধান বাতিল, অর্থাৎ এখন যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল এবং পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিকল্প নাই। ফ্যাসিস্ট সংবিধান অবশ্যই বাতিল করতে হবে, অর্থাৎ এই সংবিধানকে ফ্যাসিস্ট বলছেন তিনি। তার জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন আগে করতে হবে এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন সরকার গঠন ছাড়া ডক্টর ইউনূসের সামনে আর কোনো পথ নেই। এটা তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই কথা বলছেন। তার স্ত্রী বর্তমান সরকারের একজন উপদেষ্টা ফরিদা ইয়াসমিন। লুটেরা এবং মাফিয়া শ্রেণীর প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক ফয়সালা বা সমঝোতা তাকে আগামী দিনে বাঁচাতে পারবে না। একটা ডক্টর ইউনূসের প্রতি একটা এক ধরনের হুমকি। তিনি আদতে এস আলম সহ লুটেরা মাফিয়া শ্রেণীর সঙ্গে যে সমঝোতা করেছেন, তারাই তাকে শেখ হাসিনার সংবিধান দিয়েই শাস্তি দিতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র তাকে বাঁচাতে পারবে না, ডক্টর ইউনূসের উদ্দেশ্যে বলছেন। ডক্টর ইউনূস দ্রুত পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতার দিকে তাকান, নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন না। আরে বাবা, কঠিন হুমকি। অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ। শেখ হাসিনার সংবিধান এবং গণপ্রতিনিধিত্ব আদেশের অধীনে নিবন্ধন পাওয়া প্রতিটি রাজনৈতিক দলের নিবন্ধন অবৈধ। তার মানে এখন যতগুলো নিবন্ধিত রাজনৈতিক দল আছে সেগুলো অবৈধ। অতএব নতুন সংবিধান প্রণয়ন এবং নতুনভাবে নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া নির্বাচনও সম্পূর্ণ অবৈধ। অনেকের দাবি, যারা গণপ্রত্যানের নেতৃত্ব দিয়েছেন, ডক্টর ইউনূসের জুলাই ঘোষণা তাদের সংবিধান লঙ্ঘনের জন্য দায়ী মুক্তি করেছে, অর্থাৎ এই জুলাই ঘোষণার মাধ্যমে যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে তাদের দায়ী মুক্ত করেছে। শেখ হাসিনার সংবিধান রক্ষার শপথ নিয়ে এবং সেই সংবিধানের অধীনে দায় মুক্তি সম্পূর্ণ অসম্ভব। শেখ মুজিবুর হত্যার বিচার এড়ানো যায়নি, অতএব এই দায় এড়ানোর একমাত্র উপায় সংবিধান সম্পূর্ণ বাতিল করা এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে সরকার গঠন করা। অনেক জটিল কঠিন কঠিন কথাবার্তা, এগুলি রাজনীতিবিদরাই জানেন। এখন নির্বাচনের দিকে যাওয়াটাই চ্যালেঞ্জ, নাকি আবার পিছনে ফিরে এত বিষয়গুলো যদি মানে এখন করতে হয়, তাহলে আবার কোন জটিলতা হবে, সপক্ষ একমত হবে, এটা মানে অসম্ভব। মানে ফরহাদ মাজারের এই বক্তব্যের সাথে হয়তো এনসিপি, হয়তো জামাতের কিছুটা মিল থাকতে পারে, কিন্তু বিএনপি একদম সম্পূর্ণ বিপরীত অবস্থান, এটা সবাই জানে। এই বর্তমান সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই লক্ষ্যেই সবকিছু কার্যক্রম এগোচ্ছে। এখন সেই ক্ষেত্রে একেবারে ফরহাদ মাজার বলছেন যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন অবৈধ, এই সরকারকেই অবৈধ বলছেন, কারণ এই সরকার নতুন গণঅভ্যুত্থানের আলোকে নতুন সংবিধান করেনি, গণপরিষদের নির্বাচন দেয়নি, সেই কারণে তিনি কথা বলছেন। 2024 সালে অভূতপূর্ব গণঅভ্যুত্থানের 1 বছর পার হয়ে এসেছি আমরা। জনগণ পুরানো গণবিরোধী সংবিধান এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য অকাতরে শহীদ হয়েছে, সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, নানাভাবে জুলুমের শিকার। কথাটা কিন্তু আসলে তা না। নতুন রাষ্ট্র গঠন বা এই সংবিধান বিলোপের জন্য না, তখন তারা একমাত্র হলো শেখ হাসিনার পতন। আর 15 বছর ধরে যে আন্দোলন, সেই পতন কেন? যেহেতু মানুষ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেনি। সুতরাং একটা মুক্ত ভোট, সুষ্ঠু ভোট, নিরপেক্ষ ভোটের মধ্য দিয়ে সরকার গঠিত হবে, এটাই ছিল তাদের আকাঙ্ক্ষা। যেহেতু তারা মনে করতো যে জনগণের ভোটে গঠিত হয়নি, সুতরাং এই সরকার অবৈধ। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দেশে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত 8 জুলাই সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত
রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠক হয়। এই ঘটনায় 13 জুলাই সন্ত্রাস বিরোধী আইনে ভাটারা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। সেই মামলায় গ্রেপ্তার 22 জন বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়াও সাদিক নামের এক সেনা কর্মকর্তাকে সেনাবাহিনীর হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তদন্ত বেরিয়ে আসে ওই আটক সেনা কর্মকর্তার স্ত্রী সুমাইয়া জাফরিনও ওই প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর সেনা কর্মকর্তার স্ত্রীকে সম্প্রতি ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে রিমান্ড চলাকালীন সময়ে বিচারককে জাফরিন বলেন, আগে থেকে ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইটেশন পেয়ে তিনি ও তার হাজব্যান্ড কিছু সময়ের জন্য অংশ নিয়েছিলেন। তিনি আরও জানান, এএসপি পরিচয়ে অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা তার উপর চাপানো হচ্ছে। এ সময় বিচারকের উদ্দেশ্যে জাফরিন বলেন, দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশন দেবেন না, কিছু জানার থাকলে এমনিতে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেব। রিমান্ড না দেওয়ার জন্য বিচারকের কাছে একাধিকবার আবেদন করেন জাফরিন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে 5 দিনের রিমান্ড আদেশ দেন। আশরাফুল ইসলাম, যুগান্তর। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। ইতিমধ্যে আপনারা সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে। এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখাবো না কোন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন।